দুই একদিনেই 53টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের গেজেট। আমাদের প্রসিকিউশন টিম যাচাই বাছাই করে 16টি মামলা দায়ের করেছে আনুষ্ঠানিকভাবে। অক্টোবরের মধ্যে আমরা 3-4টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। 16,429টি মামলার তালিকা করা হয়েছে গাবি মামলার। 53টি মামলার প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজকালের মধ্যে প্রকাশিত হবে। প্রায় 200 লোক নিহত হয়েছে। মেয়র আতিকুল ইসলাম একজন নির্দেশদাতা হিসেবে তিনি ভূমিকা পালন করেছেন। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি মাকসুম আলম খান এবং আমি মার্জিয়া শ্রেয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি ইসির। সরকার চাইলে সীমিত পরিসরে স্থানীয় ভোট, দেরি হলে শক্তিশালী হবে পরাজিত শক্তি, দাবি বিএনপি নেতাদের। কোনো শয়তান যেন পালাতে না পারে, সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। বিগত সরকারের উচ্চ পর্যায়ের চাপে বন্ধ ছিল সাগররুনি হত্যার তদন্ত। অভিযোগ পরিবারের, 13 বছরেও বিচার না হওয়ায় ক্ষোভ, খুলতে শুরু করছে জজ, দাবি আইনজীবীর। দুর্নীতির সূচকে আরও অবনতি বাংলাদেশের, 2 ধাপ পিছিয়ে তালিকায় 14তম অবস্থান। আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাটি কারণ বলছে টিআইবি। হাসপাতাল ব্যাপারে যে আমার খরচটা হচ্ছে তার ডাবল খরচ আমি অ্যাম্বুলেন্স ভাড়াটাই আমি দিচ্ছি। পেশেন্ট কিরকম ওইটা তো ওনাদের মাথায় নাই, ওনাদের শুধু টাকা দরকার। সিন্ডিকেটে জিম্মির সরকারি অ্যাম্বুলেন্স সেবা, বেসরকারিতেও হাতিয়ে নিচ্ছে কয়েক গুণ বাড়তি ভাড়া। নিয়মে আনতে রেগুলেটরি বোর্ড করার পরামর্শ। জুলাই হত্যাকাণ্ডের বিচার কাজের যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে 3 থেকে 4 মামলার রায় আগামী অক্টোবরের মধ্যে ঘোষণার আশা প্রকাশ করেন তিনি। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, 1 সপ্তাহের মধ্যে 1214টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হবে। মঙ্গলবার বিকেলে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জুলাই হত্যাকাণ্ডের বিচার কাজের অগ্রগতি তুলে ধরেন। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া মামলার মধ্যে 3 থেকে 4টির রায় ঘোষণা হবে আগামী অক্টোবরের মধ্যে। এই আদালতে 300টির বেশি অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের প্রসিকিউশন টিম যাচাই বাছাই করে 16টি মামলা দায়ের করেছে আনুষ্ঠানিকভাবে। অক্টোবরের মধ্যে আমরা 3-4টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার মনোভাব না দেখালেও তাকে ফিরিয়ে আনতে চেষ্টা করে যাবে সরকার। পালিয়ে থাকলে কি তার বিচার হয় না? এখন আমরা তো আনার সর্বাত্মক চেষ্টা করছি। এখন ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে নাকচ করার চেষ্টা করবে। ইন্টারপোল রেড অ্যালার্ট এখনো জারি করেছে কিনা সেটা আমাদের কাছে সুনিশ্চিত তথ্য নাই। এদিকে আওয়ামী লীগ সরকার আমলে হওয়া প্রায় 16,500 রাজনৈতিক হয়রানিমূলক মামলার মধ্যে 2 দিনেই 53টি এবং 1 সপ্তাহের মধ্যে 1214টি গায়েবী মামলা প্রত্যাহারের কথা জানান আইন উপদেষ্টা। 16,429টি মামলার তালিকা করা হয়েছে গায়েবী মামলার। 53টি মামলার প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজকালের মধ্যে প্রকাশিত হবে। সাইবার নিরাপত্তা আইনে মত প্রকাশের স্বাধীনতার কারণে করা 396টি মামলার মধ্যে 332টি এরই মধ্যে প্রত্যাহার হয়েছে জানিয়ে ফেব্রুয়ারির মধ্যে সব মামলা প্রত্যাহার হবে বলে জানান ডক্টর আসিফ নজরুল। ফেব্রুয়ারি মাস যখন শেষ হবে তখন স্পিচ অফেন্স সংক্রান্ত কোনো মামলা আর সাইবার সিকিউরিটি আদালতে থাকবে না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এবার জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারের মুখোমুখি করা হচ্ছে সাবেক মেয়র আতিকুল ইসলামকে। উত্তরার গণহত্যার মামলায় আতিকুল সহ 6 জনকে 17 ফেব্রুয়ারি হাজির করতে বলা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে অনেকের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালানোর প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন প্রসিকিউটররা। এদিকে ট্রাইব্যুনাল আইনের নতুন সংশোধনীতে তদন্তকালে নথিপত্র ও আসামিদের সম্পত্তি জব্দের ক্ষমতা দেওয়া হয়েছে।
মঙ্গলবার উত্তরায় মানবতাবিরোধী অপরাধের মামলায় উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে হাজির করার নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া ভিডিও ফুটেজ দেখে গুলির সঙ্গে সরাসরি জড়িত 5 আওয়ামী লীগ নেতাকর্মীকেও 17 ফেব্রুয়ারি হাজির করতে বলা হয়েছে। প্রায় 200 লোক নিহত হয়েছে। মেয়র আতিকুল ইসলাম একজন নির্দেশদাতা হিসেবে তিনি ভূমিকা পালন করেছেন এবং অন্যান্য যে নামগুলো বলেছি তারা সরাসরি ঘটনাস্থলে থেকে নির্দেশনা দিয়েছেন। সোমবার দ্বিতীয়বারের মতো সংশোধনী আনা হয় ট্রাইব্যুনাল আইনে। নতুন সংশোধনীতে তদন্তকালে নথিপত্র ও আসামিদের সম্পত্তি জব্দের ক্ষমতা দেয়া হয় ট্রাইব্যুনালকে। এছাড়া এখন থেকে আসামিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিতে পারবেন বিশেষ আদালত। 2024 সালের সংশোধনীতে ট্রাইব্যুনালের ক্ষমতা দেওয়া হয়েছে যে আসামির সম্পত্তি এটি ভিকটিম অথবা রাষ্ট্রকে প্রদান করা হবে। এখানে সংশোধনী এনে এই আইন বা এই ধারাটিকে কার্যকর করার জন্য ডিউরিং ট্রায়াল আসামির ওই সম্পত্তিকে যেন ফ্রিজ করে রাখা হয় বা সেটিকে ট্রাইব্যুনাল তার অধীনে নিয়ে নিতে পারে সেই এখতিয়ার ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে এবং বিদেশ যাত্রায় তাদের ব্যাপারে ট্রাইব্যুনাল যে কোনো সিদ্ধান্ত দিতে পারে। এ পর্যন্ত 18 মামলায় 122 জনকে বিচারের মুখোমুখি করল প্রসিকিউশন। এর মধ্যে 3 থেকে 4টি মামলার তদন্ত শেষ হতে পারে এ মাসে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরকে ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তার আগে স্থানীয় সরকার নির্বাচন হলে বেশি দেরি হয়ে যাবে বলেও জানিয়েছেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তবে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে সীমিত আকারে স্থানীয় সরকারের ভোট করা হবে। এখনও নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছে না কমিশন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়ার প্রত্যাশা উন্নয়ন সহযোগীদের। মঙ্গলবার নির্বাচন ভবনে ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন, যার নেতৃত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে ব্রিফিং করেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, আসছে ডিসেম্বরকে ধরেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই চিন্তিত এই মুহূর্তে এবং জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে। আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের কোনো ভিন্ন প্রস্তুতি নেই, একটি প্রস্তুতি। জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে, এ নিয়ে রাজনীতির মাঠের আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই নির্বাচন কমিশন জানিয়ে দিল নিজেদের বার্তা। তবে সরকার চাইলে আগে সীমিত পরিসরে স্থানীয় নির্বাচন হতে পারে বলেও জানান তিনি। আমাদের বাস্তবতায় দুটো নির্বাচন একসাথে করা সম্ভব নয়। সকল স্থানীয় সরকার নির্বাচন ফেজে করতে গেলে পারে প্রায় 1 বছর সময় লেগে যায়। তবে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার, সেটা সরকারি সিদ্ধান্ত, সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হবে। এদিকে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার বলেন, ইতিহাসের সবচেয়ে অবাধ ও সুষ্ঠু ভোট প্রত্যাশা করেন তারা। নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তিগত সহযোগিতার আশ্বাস দেন উন্নয়ন সহযোগীরা। Conduct free, fair elections, the best elections hopefully in the history of Bangladesh. That is the aspiration, but in terms of timelines and so on, that's a decision by the interim government and the elections commission. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা সহ ইসিকে নানা কাজে সহযোগিতা করছে ইউএনডিপি। কাউসার চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি নেতারা বলছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট হলে সুযোগ পাবে ফ্যাসিবাদীরা। সংস্কারের কথা বলে নির্বাচন আয়োজনে দেরি দেশের মানুষ মানবে না জানিয়ে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানান তারা। আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া 14, 18 এবং 24-এর মতো নির্বাচন বিএনপি চায় না বলেও জানিয়েছেন নেতারা। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। সোমবার যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এমন আশ্বাস পাওয়ার কথা জানান বিএনপির শীর্ষ নেতারা। মঙ্গলবার রাজধানীর কমলাপুরে রাষ্ট্র মেরামতের 31 দফা নিয়ে কর্মশালায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার আশা প্রকাশ করে তিনি জানান, গত 16 বছরে ভোট দেওয়ার সুযোগ পায়নি নতুন ভোটাররা। আওয়ামী লীগ গর্তের মধ্যে মাথা ঢুকেই আছে। এখন সুযোগ পেলেই তারা ছবল দেবে। স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তারা মাথা বের করে হাজির হবে। সবাই মাথা বের করবে।
আওয়ামী লীগকে ওই সুযোগ দেওয়া যাবে না। একই দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদী শক্তি সুযোগ পাবে। দেশে অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করছে পরাজিত ফ্যাসিবাদ। এই নির্বাচনকে আরো পেছানো হয় তাহলে আমরা ধরে নেব সেই পরাজিত ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করার জন্যই নির্বাচন পিছানো হচ্ছে। এদিন সকালে নোয়াখালীর সেনবাগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বলেন, নির্বাচন দিতে দেরি হলে জনগণ তা মেনে নেবে না। নির্বাচনের তারিখ তড়িৎ গতিতে ঘোষণা করতে হবে। নির্বাচিত প্রতিনিধিরাই মূল সংস্কার করে দেশ পরিচালনা করবে। সংস্কারের নামে বিলম্ব করে দেশে আবার আওয়ামী লীগকে উত্থানের কোন ব্যবস্থা যদি কেউ করে থাকে, জনগণ বলা শুরু করেছে, এটাকে নিশ্চিহ্ন করতে হবে। নির্বাচিত প্রতিনিধিরাই দেশের মূল সংস্কার কাজ পরিচালনা করবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার ডেমোক্রেটিক ট্রানজিশনের দায়িত্ব নিয়েছে উল্লেখ করে তা সফল করতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ৩ দিনব্যাপী তারুণ্যের উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই অভ্যুত্থানে তরুণরা দেশকে নতুন স্বপ্ন দেখানোর প্রেক্ষাপট তৈরি করেছে। দেশ পুনর্গঠনেও তরুণদের ভূমিকা রাখতে হবে। স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে দেশ ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে মুক্তি পাবে বলে মন্তব্য করেন তিনি। এই গণ অভ্যুত্থান জাতিকে একটি স্বপ্ন দেখিয়েছে, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার। সেই স্বপ্ন বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। আপনারা জানেন, সংস্কার কমিশনগুলো তাদের প্রস্তাবনা পেশ করেছে। স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর যেই অঙ্গগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেগুলোকে পুনর্গঠন করা হবে। অপারেশন ডেভিল হান্টে কোনো শয়তান যেন পালাতে না পারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে মবতন্ত্রকে ভয়াবহ বলছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সবাই দায়িত্বশীল হলে অপরাধ কমে যাওয়ার আশা প্রকাশ করেন তিনি। আইন নিজের হাতে তুলে নেয়ার বিরুদ্ধে শক্ত অবস্থানে অন্তর্বর্তী সরকার। সোমবার বইমেলায় মব তৈরির কঠোর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। যে কোনো বিশৃঙ্খলা প্রতিরোধে নিরাপত্তা সংস্থাগুলোকে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে মবে জড়িতদের ডেভিল হিসেবে ট্রিট করা হবে। এদিকে মবতন্ত্রকে ভয়াবহ আখ্যা দিয়ে আইন উপদেষ্টা বলেন, সরকারের সব বিভাগসহ সবাই দায়িত্বশীল হলে অপরাধ কমে আসবে। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। ভয়াবহ জিনিস মনে করি এই মবতন্ত্রকে, কিন্তু যখন পুলিশ, কোর্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিকমতো কাজ করবে, তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সব অপরাধীকে আইনের আওতায় এনে অপারেশন ডেভিল হান্ট সফল করতে হবে। কোনো সন্ত্রাসী যেন জামিন না পায় সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। কর্মশালায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, সব সেক্টরে সংস্কার করে দেশের মানুষকে মুক্তি দেওয়ার কাজ করছে সরকার। মানবাধিকার রক্ষা করার জন্য আদালতগুলো ভূমিকা পালন করে, আর সেই চেষ্টায় নিশ্চয়ই আমরা সফল হব। বিচার, প্রশাসন, পুলিশ ও প্রসিকিউশনের 120 জন কর্মকর্তা কর্মশালায় অংশ নেন। ওই রকম একটা দেশের জন্যই তো আমরা সবাই মিলে চেষ্টা করছি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এপ্রিলে বিমস্টেকের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংকে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এতে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মঙ্গলবার ঢাকায় বিমস্টেক সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। 4 এপ্রিল বিমস্টেক সম্মেলনে 2 প্রতিবেশী রাষ্ট্রের সরকার প্রধানের দেখা হলেও আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক এখনও অনিশ্চিত। আগামী সম্মেলনে বাংলাদেশ বিমস্টেক সভাপতি দেশ হতে যাচ্ছে বলেও জানান সংস্থাটির মহাসচিব। ইন্দ্রমণি পাণ্ডে বলেন, সদস্য দেশগুলোর দ্বিপাক্ষিক বিষয় বিমস্টেকের এজেন্ডা না, তবে
এরকম সম্মেলনে সম্পর্ক উন্নয়নের সুযোগ থাকে। এই সম্মেলনে আরও যোগ দেবে সদস্য রাষ্ট্র থাইল্যান্ড, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও মিয়ানমারের রাষ্ট্র ও সরকার প্রধানরা। ব্যাংককে বিমস্টেক শীর্ষ বৈঠকে যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সাক্ষাৎ হবে। তবে দ্বিপাক্ষিক বৈঠক হবে কিনা তা নির্ভর করছে দুই দেশের উপর। বিমস্টেক চীন বা পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্ল্যাটফর্ম নয়। সদস্য রাষ্ট্রগুলোর দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আমরা কাজ করি না, বরং এই অঞ্চলের বাণিজ্য, যোগাযোগ সহ নানা স্বার্থে কাজ করি। কিন্তু এই প্ল্যাটফর্ম সদস্য দেশগুলো পরস্পরের সঙ্গে বোঝাপড়া বাড়াতে পারে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনের সঙ্গে সাক্ষাতে এই আহ্বান জানান তিনি। সাক্ষাতে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সহ বিশ্বব্যাপী USAIDর কার্যক্রম স্থগিতের প্রভাব নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশন গঠন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরিকল্পনার কথা তুলে ধরে জানান, সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর পর রাজনৈতিক দলগুলো জুলাই সনদ স্বাক্ষর করবে। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হয় সেই বিষয়ে গুরুত্ব আরোপ করেন। বিগত সময়ের তদন্তে বাধা দেয়া, পরিকল্পিতভাবে আলামত নষ্টের তথ্য প্রমাণ পেয়েছে সাগর রুনি হত্যা মামলার তদন্তে গঠিত টাস্ক ফোর্স। হত্যায় জড়িতদেরও চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী। রুনির ভাইয়ের অভিযোগ, আওয়ামী সরকারের কেউ জড়িত বলেই তদন্তে বাধা দেয়া হয়। এদিকে 13 বছরেও হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন সাংবাদিকরা। 13 বছরেও অন্ধকারে ঘেরা সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার, মেহেরুন রুনি হত্যা রহস্য। উচ্চ আদালতের নির্দেশে টাস্ক ফোর্স গঠনের পর তদন্তে আলো পড়তে শুরু করেছে। আশার আলো দেখতে শুরু করেছেন মেহেরুন রুনির পরিবারও। 13 বছর পূর্তিতে হাইকোর্টে মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরেন আইনজীবী। সঙ্গে ছিলেন রুনির ভাই, মামলার বাদী নওশের রোমান, ছেলে মাহির সারওয়ার মেঘ। আইনজীবী জানান, বিগত সরকারের আমলে উচ্চ পর্যায় থেকে তদন্তে বাধা সৃষ্টি করা হয়, পরিকল্পিতভাবে নষ্ট করা হয় মামলার আলামত। জড়িতদের অনেককেই টাস্ক ফোর্স চিহ্নিত করতে পেরেছে বলেও জানান আইনজীবী। অতীতে এই ইনভেস্টিগেশন প্রসেসকে অবস্ট্রাকশন করা হয়েছে। এই ইনভেস্টিগেশন প্রসেসকে সঠিকভাবে আইনি পদ্ধতিতে চলতে দেওয়া হয়নি। যাদের সঙ্গে তদন্তকারী কর্মকর্তারা আলোচনা করেছেন, আলাপ করেছেন, অন্য মামলায় জেলে আছেন, এরকম ব্যক্তিবর্গের সঙ্গেও আলাপ করা হয়েছে, যারা কিছুটা স্টেটমেন্ট দিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগের ব্যাপারে তারা মুখ খুলেছেন। রুনির ভাই নওশের রোমানের অভিযোগ, বিগত সরকারের কেউ জড়িত বলেই সে সময় তদন্তে বাধা সৃষ্টি করা হয়। রুনির একমাত্র সন্তান মেঘ বলছেন, এবার তারা আশাবাদী। বেডরুমে পাহারা দেওয়ার দায়িত্ব তার না। এই সবগুলো থেকেই আমরা আসলে মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। এখন তো দেখতেছি যে ওরা কাজ করতেছে, আশা করা যাচ্ছে যে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। আগামী 4 এপ্রিল মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করার কথা রয়েছে টাস্ক ফোর্সের। এদিকে হত্যার বিচার দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা। অপরাধী যেই হোক, আইনের আওতায় আনার দাবি জানানো হয় সমাবেশ থেকে। এই সরকারের আমলেই বিচার নিশ্চিতের দাবি জানান সাংবাদিকরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 18টি বিশেষ আদালত ও সামারি কোর্ট করে চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহাল, কারাবন্দীদের মুক্তি, বিস্ফোরক মামলা বাতিল, তদন্ত কমিশন পুনর্গঠন সহ এবার 8 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করলেন চাকরিচ্যুত বিডিআর সদস্য সহ পরিবারের সদস্যরা। বুধবার দুপুরের মধ্যে সরকার দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। দাবি আদায়ে আবারও রাজপথে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন তারা।
পিলখানা হত্যাকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে থাকা স্বজনকে ছাড়া 16 বছর ধরে করুণ দিনাতিপাতের অভিজ্ঞতা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ। দ্রুত ফিরে পেতে চান স্বজনকে। অনেক রোগে আক্রান্ত হয়ে রয়েছে, আজকে 17 বছর ধরে জেলে আক্রান্ত হয়ে রয়েছে, জেলে বন্দী হয়ে রয়েছে। আমি যে মা হইয়া কেন কিছু পারতেছি না। আমার বাবাকে আমাদের কাছে ফিরিয়ে দিন, আমি আমার বাবার হাতটা একটু দেখতে চাই। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অভিযোগ, তাদের অনেকেই অপরাধ না করেও জেল খেটেছেন। একই সাথে সাজার মেয়াদ শেষ হলেও এখনো কারাবন্দী অনেকে। আপনারা যারা আজকে ক্ষমতায় বসে আছেন, আপনারাও জানেন এই বিডিআর যারা এখানে উপস্থিত আমরা সব নিরপরাধ। 18টি বিশেষ আদালত ও সামারি কোর্ট করে চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহাল, বন্দীদের মুক্তি এবং বিস্ফোরক মামলা বাতিল সহ 8 দফা দাবি তুলে ধরেন বিডিআর কল্যাণ পরিষদ। চলমান থাকবে, আপনার সেনাবাহিনী, আপনার বিজিবি, আপনার পুলিশ আমাদেরকে ঠেকাতে পারবেন না। আন্দোলনের সংহতি জানিয়ে দ্রুত দাবি মেনে নিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদের নেতারা। বুধবার দুপুর 12টার মধ্যে দাবি মেনে নিতে সময় বেঁধে দেন তারা। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং সমর্থন করি। আপনি যত দ্রুত সম্ভব এই বিডিআরদের সঠিক বিচারের দিকে নিয়ে যাবেন। 12টার মধ্যে যদি কোনো প্রকারের কোনো বার্তা না আসে, তাহলে কাল 12টার পরে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এর আগে গত 9 জানুয়ারি 6 দফা দাবিতে আন্দোলনে নেমেছিল বিডিআর কল্যাণ পরিষদ। তদন্ত কমিশন গঠন ও বিশেষ আদালতে বিচার শুরুর পর স্থগিত করা হয়েছিল আন্দোলন। পরে 9 জানুয়ারি জামিন পান 2 শতাধিক সদস্য। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছে শহীদ পরিবার, মানবাধিকার কর্মী, চাকরিচ্যুত সেনা কর্মকর্তা সহ বিভিন্ন পক্ষ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আতাউর কাউসার, সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশের গৌরব বিডিআর বাহিনীর সাথে যে ষড়যন্ত্রমূলক আচরণ হয়েছে, যে ষড়যন্ত্রের প্রেক্ষিতে বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছে এবং যার প্রেক্ষিতে যে সকল তৎকালীন বিডিআর সদস্যরা রয়েছেন তাদের সাথে যে প্রহসনের আচরণ করা হয়েছে, এই সব কিছুর ষড়যন্ত্র নিরসনের জন্যই আসলে দীর্ঘদিন ধরেই বিডিআরের যারা বিডিআরকে ভালোবাসেন, যারা বিডিআরের এই ঘটনায় প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা একটি আন্দোলন করে আসছেন। এবং আমরা আজ দেখতে পাচ্ছি যে জাস্টিস ফর বিডিআর নামে একটি কর্মসূচি তারা চালিয়েছেন আজ দিনভর, এবং আগামীকালকে একটি সংবাদ সম্মেলনও তাদের করার কথা রয়েছে। সব মিলিয়ে তাদের এই জাস্টিস ফর বিডিআরে অনেকগুলো দাবি রয়েছে, 8টি দাবি রয়েছে। এর মধ্যে কিছু দাবির কথা যদি বলি, যে পিলখানা হত্যাকাণ্ডে প্রহসনমূলক মামলায় নিরাপরাধ জেলবন্দীদের মুক্তি এবং অন্যায়ভাবে চাকুরিচ্যুত সকল বিডিআর সদস্যদের সরকারি সকল প্রকার ক্ষতিপূরণ সহ চাকুরিতে পুনর্বহাল করতে হবে। এছাড়াও আরও কিছু দাবি তাদের রয়েছে। এই সব মিলিয়ে তারা জাস্টিস ফর বিডিআর কর্মসূচিটি পালন করছেন এবং এই কর্মসূচিতে তাদের সাথে একাত্মতা ঘোষণা করতেই আজ এখানে এসেছিলেন বিডিআরের তৎকালীন যে সকল সেনা সদস্যরা নিহত হয়েছিলেন তাদের পরিবারের সদস্যরা, এবং এসেছিলেন জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী যে নেতাকর্মীরা ছিলেন তারাও আজ এখানে এসেছেন, এবং মানবাধিকার কর্মীরাও এসে তারা একাত্মতা ঘোষণা করেছেন। সব মিলিয়ে তারা বলছেন যে বিডিআর সদস্যদের এই যে দাবিটি, জাস্টিস ফর বিডিআরে যে দাবিগুলোর কথা তোলা হয়েছে, সে দাবিগুলো অত্যন্ত যৌক্তিক এবং সেগুলোর কথাই বলা হয়েছে যে আগামীকাল 12টার মধ্যে যদি এই দাবিগুলো পূরণ না হয় তাহলে কিন্তু আরও কঠোর আন্দোলনে যাবেন তারা। সব মিলিয়ে তারা আশা করছেন সরকার তাদের এই যৌক্তিক দাবিগুলো দ্রুতই মেনে নেবেন, যার প্রেক্ষিতে তাদের আর বৃহত্তর আন্দোলনে যেতে হবে না, তাদের যে যৌক্তিক দাবি, প্রাণের দাবি, তা মেনে নেওয়া হবে। এই ছিল জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাস্টিস ফর বিডিআর কর্মসূচির সর্বশেষ তথ্য। সরাসরি ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। রমজান সামনে রেখে সারা দেশে ট্রাক সেলের মাধ্যমে অতিরিক্ত 9,000 মেট্রিক টন খাদ্যপণ্য বিক্রি করবে টিসিবি। বাজার দরের চেয়ে কম দামে নিত্যপণ্য কেনার সুবিধা পাবে 12 লাখ পরিবার। সকালে খুলনার শিববাড়ি মোড়ে উন্মুক্তভাবে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা আরও জানান, সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে চলতি মাসেই সচল করা হবে নিষ্ক্রিয় ফ্যামিলি কার্ড। বাজার মূল্যের চেয়ে কম দামে নিত্যপণ্য বিক্রি করছে টিসিবি। এবার ফ্যামিলি কার্ড ছাড়াও কেনা যাচ্ছে পণ্য। টিসিবির ট্রাক ঘিরে মানুষের ভিড়ও বেশি। ট্রাক ঘিরে তৈরি হয় লম্বা সারি। 588 টাকায় একজন গ্রাহক 1 কেজি চিনি, 2 কেজি করে মসুর ডাল ও ছোলা, 2 লিটার সয়াবিন তেল ও আধা কেজি খেজুর কিনতে পারছেন। সরকারের এই উদ্যোগে খুশি ক্রেতারা। আমরা গরিব মানুষ, আমাদের অনেক সুবিধা হচ্ছে, খুবই উপকারে পাচ্ছি আমরা।
আমাদের অনেক টাকা সেভ হচ্ছে। এর আগে মঙ্গলবার খুলনার শিববাড়ি মোড়ে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা। জানান, রমজান সামনে রেখে সারা দেশে ট্রাক সেলের মাধ্যমে অতিরিক্ত 9,000 মেট্রিক টন খাদ্যপণ্য বিক্রি করা হবে। সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে চলতি মাসেই নিষ্ক্রিয় ফ্যামিলি কার্ডগুলো সচলের উদ্যোগ নেওয়া হবে। এই মাসের 24 তারিখের ভিতরেই যত কার্ডের অ্যাক্টিভেশন বাকি আছে এটা ইনশাআল্লাহ অর্জিত হবে এবং এর বিনিময়ে সুবিধাভোগীদের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। এই সংখ্যাকে আরো বাড়ানোর জন্য 12 লক্ষ অতিরিক্ত পরিবারকে রমজানের শেষ দিন পর্যন্ত এই ট্রাকসেল কার্যক্রম চালু থাকবে। 20 ফেব্রুয়ারি থেকে প্রতিদিন খুলনার 10টি পয়েন্টে উন্মুক্তভাবে পণ্য বিক্রির কার্যক্রম চালাবে টিসিবি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেশের হাসপাতালগুলোতে বেহাল দশা অ্যাম্বুলেন্স সেবার। সরকারিভাবে নেই পর্যাপ্ত অ্যাম্বুলেন্স, তাই দ্বারস্থ হতে হয় বেসরকারি অ্যাম্বুলেন্স সেবার। গুনতে হয় বাড়তি ভাড়া। দর কষাকষি কিংবা বিকল্প দেখারও সুযোগ নেই, কারণ সক্রিয় সিন্ডিকেট। এই অবস্থায় অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতে আলাদা রেগুলেটরি বোর্ড করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। শাবাব ওয়াসিরের রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ, সামনের গেটে সারি সারি দাঁড়িয়ে আছে বেসরকারি অ্যাম্বুলেন্স। হাক ডাক দিয়ে তুলে নিচ্ছেন রোগী, বাগিয়ে নেওয়া হচ্ছে উচ্চ ভাড়া। হাসপাতাল ব্যাপারে যে আমার খরচটা হচ্ছে তার ডাবল খরচ আমি অ্যাম্বুলেন্স ভাড়াটাই আমি দিচ্ছি। সুমন মিয়ার মতো প্রতিদিনই এমন পরিস্থিতির শিকার হচ্ছেন অনেকেই। চিটাং রোড থেকে নিউরোসায়েন্স 3,000 টাকা, ওইখান থেকে যেখানে গেলাম ওইখানে 2,000 টাকা, মানে অর্ধেক রাস্তায় গিয়ে বলছে। এইখান থেকে আবার সরোয়ার্দী 2,000, সরোয়ার্দী থেকে আবার ঢাকা মেডিকেল 2,000। পেশেন্ট কিরকম ওইটা তো ওনাদের মাথায় নাই, ওনাদের শুধু টাকা দরকার। সিন্ডিকেট সক্রিয় থাকায় বিকল্প খোঁজারও উপায় নেই দরদাম করার সুযোগ, কারণ রোগী সঙ্গে নিয়ে তো সময় নষ্ট করা যায় না। বাইরে থেকে একটা অ্যাম্বুলেন্স আনতে যাব, ওরা দিবে না। দামাদামি করতে চায়, তখন দেখা যাচ্ছে কেউই যেতে চায় না, তখন আমরা পড়ে যাই বিপদে। এত গেল বেসরকারি অ্যাম্বুলেন্সের কথা। সরকারি অ্যাম্বুলেন্সের কি হাল? খোঁজ নিয়ে দেখা গেছে 2800 শয্যা বিশিষ্ট দেশের বৃহত্তম সরকারি হাসপাতাল ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স আছে মাত্র 8টি, তার মধ্যেও অকেজো পড়ে আছে কয়েকটি। একই চিত্র সরওয়ার্দী মেডিকেল ও মিডফোর্ডের। ওটি কম আছে, এটা বাড়ানো দরকার। আইসিইউ কম আছে, এটা বাড়ানো দরকার। মানে যেটা ক্রাইং নিড যেগুলো, হ্যাঁ, তো সেগুলোতে আমরা ফোকাস করছি বেশি। বিশেষজ্ঞরা বলছেন দেশে ব্যবহৃত অ্যাম্বুলেন্সগুলির মান যাচ্ছে তাই। অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতে আলাদা রেগুলেটরি বোর্ড করার পরামর্শ এই বিশেষজ্ঞের। মেডিকেল অ্যাটেন্ডেন্স বা ম্যান পাওয়ার এটার সাথে জড়িত, কিন্তু এটা হেলথ সার্ভিসের আওতায় থাকতে হবে তা নয়। এটা কিন্তু অন্য যে কোনো সার্ভিসের সাথে যেতে পারে ইফ দে প্রপারলি মেনটেন দ্য থিংস। সরকারি অ্যাম্বুলেন্সগুলির দুরবস্থা আর স্বল্পতার সুযোগ নিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্সগুলির বাড়তি ভাড়া আদায়, আর তার উপর আছে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরত্ব। সব কিছু মিলিয়ে নাজেহাল অবস্থা দেশের হাসপাতালগুলির অ্যাম্বুলেন্স সেবার, যার সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছেন সাধারণ জনগণ, বিশেষ করে নিম্নবিত্ত আয়ের মানুষ। স্বাস্থ্য খাতের এই জরুরি সেবা নিশ্চিত করতে সরকারি পর্যায়ে কার্যকরী পদক্ষেপ এবং নজরদারি বাড়ানো এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ঢাকা মেডিকেল কলেজ থেকে শাবাব ওয়াসি, সময় সংবাদ। দুর্নীতির সূচকে আরও অবনতি হয়েছে বাংলাদেশের। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় লাল সবুজের অবস্থান 14তম। টিআইবি বলছে আওয়ামী লীগের আমলে সরকারি প্রকল্পে কেনাকাটায় অবাধে লুটপাট ও অর্থ পাচারের প্রভাব পড়েছে এবারের অবনমনে। ৬,০০০ টাকায় বালিশ, ৩৭ লাখ টাকায় পর্দা, ১৫,০০০ টাকার পাইপ কাটার কেনা হয়েছে ৯৩ লাখ টাকায়। বিগত সরকারের আমলে বিভিন্ন সরকারি প্রকল্পে কেনাকাটায় হয়েছে এমন হরিলুট। ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচারের তথ্য এসেছে অর্থনীতির শ্বেতপত্রে। দুর্নীতি ও অর্থ পাচারের প্রভাব পড়েছে টিআই এর বৈশ্বিক দুর্নীতির ধারণার সূচকে। বিশ্বের ১৮০টি দেশ নিয়ে মঙ্গলবার প্রকাশিত দুর্নীতি সূচকে বার্লিন ভিত্তিক সংস্থা টিআই বলছে দুর্নীতির বৈশ্বিক সূচকে ঊর্ধ্বক্রম অর্থাৎ ভালো থেকে খারাপ অনুযায়ী বাংলাদেশের অবস্থানের 2 ধাপ অবনমন হয়েছে। বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫১তম, আর খারাপ থেকে ভালো অর্থাৎ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14তম। সিপিআই ২০২৪ অনুযায়ী বাংলাদেশের স্কোর 23, যা গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। ১৪৯ থেকে ১৫১তম অবস্থানে আমাদের এবারের স্কোর।
আমাদের এবারের স্কোর নিচের দিক থেকে হিসাব করলে 14তম। 72 স্কোর নিয়ে ঊর্ধ্বক্রম তালিকায় 18তম অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান। 17 স্কোর নিয়ে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পেছনে কেবল আফগানিস্তান। টিআইবি বলছে দুদক সহ দুর্নীতি বিরোধী সংস্থাগুলোর নিষ্ক্রিয়তায় বাংলাদেশ দুর্নীতির নিয়ন্ত্রণ হারাতে বসেছে। সবচেয়ে দুর্নীতিবাজ কর্মকর্তাকে 4 বার শুদ্ধাচার পুরস্কার দেয়, যার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হয় শেষ পর্যন্ত, কিন্তু কেউ তাকে ফিরে আর পায় না। বৈশ্বিক দুর্নীতির ধারণা সূচকে শীর্ষে রয়েছে ডেনমার্ক। এছাড়া বাংলাদেশ থেকে অর্থ পাচারের গন্তব্যস্থল সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়াও দুর্নীতির সূচকে ভালো অবস্থানে রয়েছে বলে জানায় টিআইবি। আমাদের সাথে একই স্কোর পেয়েছে কঙ্গো এবং ইরান। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। ফিক্সিংয়ের দায়ে 5 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে বাংলাদেশের স্পিনার সোহেলি আক্তারকে নিষিদ্ধ করল আইসিসি। এক সংবাদ বিজ্ঞপ্তি বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির দুর্নীতি দমন আইনের 5টি নিয়ম ভঙ্গ করায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। অভিযোগগুলো স্বীকার করে নিয়েছেন সোহেলি আক্তার। ঘটনার সূত্রপাত 2023 নারী টি-20 বিশ্বকাপ চলাকালীন সাউথ আফ্রিকার মাটিতে। দলের বাইরে ছিলেন স্পিনার সোহেলি আক্তার। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে 16 সদস্যের দল বিশ্বকাপ খেলেছিল, যে স্কোয়াডে ছিলেন লতা মণ্ডলও। সে সময়ই খবর আসে সোহেলি আক্তার ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন লতাকে। বিষয়টি সঙ্গে সঙ্গে আইসিসির অ্যান্টি কারাপশন ইউনিটকে জানান লতা মণ্ডল। মূলত ক্রিকেটার এবং বুকিদের মাঝে মাধ্যম হিসেবে কাজ করেন তিনি। 2022-এ সবশেষ জাতীয় দলে খেলেছিলেন সোহেলি আক্তার। দলের বাইরে থেকে বিশ্বকাপের দলে থাকা একজন ক্রিকেটারকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার সরাসরি অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। জুয়ারিদের দেয়া প্রস্তাব ক্রিকেটারদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করেন সোহেলি। অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির অনুসন্ধানে বের হয়ে আসে মূল ঘটনা। সত্যতা মেলে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের। আইসিসির দুর্নীতি দমন ইউনিটের 5টি ধারা ভঙ্গ করেছেন সোহেলি, যার জন্য তাকে শাস্তি দিয়েছে আইসিসির নিয়ন্ত্রক সংস্থা। অভিযোগগুলো অবশ্য আইসিসির কাছে স্বীকারও করে নিয়েছেন এই ক্রিকেটার। এ সকল অভিযোগের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে 5 বছরের জন্য নিষিদ্ধ সোহেলি আক্তার। এর আগে ফিক্সিংয়ের প্রস্তাব আইসিসিকে না জানানোয় 1 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি এসে সরকার চাইলে সীমিত পরিসরে স্থানীয় ভোট। দেরি হলে শক্তিশালী হবে পরাজিত শক্তি, দাবি বিএনপি নেতাদের। এই ছিল রাতের সময়ে। সঙ্গেই থাকুন সময়ে।